মানে আকাঙ্ক্ষা করি, এটা ডিমান্ড না, কারণ আমার সেই ক্যাপাসিটি নাই টু পে দ্য প্রাইস। তো যার যখন ক্যাপাসিটি থাকে না, প্রাইসের কোনো সম্পর্ক নাই, তাইলে আমরা এটাকে ওয়ান্ট বলবো, ডিমান্ড না। তো ডিমান্ড হইতে হলে কি হইতে হবে? আমার উইলিংনেস অ্যান্ড অ্যাবল টু পে, যে জিনিসটা আমি ডিজায়ার করি, ডিজায়ার ব্যাকড বাই উইলিংনেস অ্যান্ড অ্যাবল টু পে ইজ কল ডিমান্ড। তাহলে ওয়ান্ট যখন ব্যাকড বাই উইলিংনেস অ্যান্ড অ্যাবল টু পে বা অ্যাবিলিটি টু পে, সেটাকে আমরা বলবো ডিমান্ড। তাহলে ওয়ান্ট আর ডিমান্ডের পার্থক্যটা বুঝছো? একটা পয়সা লাগে, কোনটা পয়সা লাগে? ডিমান্ড। পয়সা থাকলেই হবে না, আমার ব্যয় করবার সামর্থ্য থাকলেই হবে না, আমার ইচ্ছাও থাকতে হবে। ওই যে কৃপণ একটা জিনিস আছে না? তো যাই হোক, তাহলে ওয়ান্ট আর ডিমান্ডের পার্থক্য হলো, ওয়ান্টে পয়সা লাগে না, ডিমান্ডে পয়সা লাগে। ওয়ান্টে ওই ডিজায়ার হলেই হয়, আর ডিমান্ডের বেলায় ডিজায়ারের সাথে অ্যাবিলিটি টু পে থাকতে হবে। এইটা হলো ডিমান্ড। আজ থেকে আমরা ডিজায়ারকে ডিমান্ড আর বলবো না। দেন আমরা বলছি তিনটা এলিমেন্ট না হলে ডিমান্ড হবে না। কি কি এলিমেন্ট? ওই যে ওয়ান্ট থাকতে হবে, মানে ডিজায়ার ফর এ গুড অর সার্ভিস। দেন হলো অ্যাবিলিটি টু ওন দ্য গুড অর সার্ভিস, মানে অ্যাবিলিটি টু পে আমার থাকতে হবে। 3 নম্বর হলো উইলিংনেস টু স্পেন্ড মানি ফর দ্য গুডস অ্যান্ড সার্ভিস। হইলো? তাইলে আমাকে নাম্বার 1 ফার্স্ট অর্ডার কন্ডিশন আমার কি দেখো, তাহলে আমার ডিজায়ার ওয়ান্ট থাকতে হবে, ওয়ান্টের পরে আসলো সামর্থ্যের কথা এবং ইচ্ছার কথা। তাইলে এই যে বিষয়গুলো, সেইটাকে তিনটা জিনিস না হলে ডিমান্ড হবে না। এখন দেখো আমরা বোল্ড করে লিখছি, ডিমান্ড ইজ অলওয়েজ অ্যাট এ প্রাইস। কারণ সামর্থ্যের সাথে প্রাইসের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সামর্থ্যের সাথে প্রাইসের সম্পর্ক মিন্স আমরা ওই দেখতে পাই আমাদের দেশেই এইটা ক্লিয়ার। যখন আমাদের দেশে প্রথম মোবাইল আসে, কোন কোম্পানি আসছে জানো? ওইটা বোধহয় এখন নাই। কোন কোম্পানি প্রথম মোবাইলে আমাদের দেশে আসে? সিটিসেল। সিটিসেল, ওইটার দাম ছিল 1,20,000 টাকা পার মিনিট। কোনো পালস ছিল না, পার মিনিট কল ছিল 22 টাকা। তাইলে 1 লাখ টাকা। তার আবার নাতি নাতকুর পিটানোর জন্য একটা কি ছিল ওইটা, তার একটা কি ছিল বলো তো? এই যে ওয়্যারলেস আমরা দেখি না, পুলিশের হাতে একটা ওয়্যারলেস লম্বা একটা ই জাগানো থাকে, সেটি কি? এন্টিনা। তাহলে ওইটা দিয়ে নাতি নাতকুর পিটানো। তাহলে 1 লাখ টাকা তখন মোবাইলের দাম। মোবাইলের কয়জন গ্রাহক ছিল? আর এখন আমরা 16 কোটি মানুষ, আমাদের 22 কোটি সিম আছে, আমাদের এক একজনের 3-4টা সিম। তার মানে কি, দাম যখন কমে গেল আমরা অনেক কিনে ফেললাম। তার মানে ওই যে প্রাইস, এই জন্য বলছে ডিমান্ড ইজ অলওয়েজ এট এ প্রাইস। তার মানে হলো আমার আমার যে ইচ্ছা, এটা কিন্তু আবার প্রাইসের সাথে ভেরি করে। খেয়াল করে, আমার সামর্থ্য প্রাইসের সাথে ভেরি করে। এই জন্য আমরা বলি ডিমান্ড ইজ অলওয়েজ এট এ প্রাইস। এবং একটা মানুষ, তাকে আমরা ডিমান্ড অফ এনিথিং কি বলবো? সে যে পরিমাণ একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে কিনবে, একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করে, সেইটিকে আমরা বলি ডিমান্ড। ওই যে বাবার নামক একজন ইকোনমিস্ট, উনিও একটা সংজ্ঞা এইভাবেই দিছে, যে একজন ক্রেতা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট। এখন দেখো, আমরা একটু পরেই বলবো, এই যে এখন আমরা সবাই ছেলেরা সাধারণত হাফ শার্ট পরি। এখন যদি ওই যে ইসের দাম কমেও যায়, উলেন কোনো জিনিসের বা জ্যাকেটের বা ইসের দাম কমে যায়, আমরা কেউ কিনবো না। কারণ এটা আবার সময়ের সাথে চেঞ্জ হয়, সিজনের সাথে চেঞ্জ হয়। সেটাই আমরা বলছি ডিমান্ড ইজ অলওয়েজ এট এ প্রাইস। এবং একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করবে, সেটাকে বলবো আমরা ডিমান্ড। এখানে তার মানে হলো আমাদের ভোক্তা অলওয়েজ তার ডিসিশন ইজ কি দ্বারা ড্রাইভ হয়?
প্রাইস দ্বারা এবং টাইম দ্বারা। ওই স্পেসিফিক টাইমে যে পরিমাণ দ্রব্য ক্রয় করবে তাকে আমরা বলি ডিমান্ড। এবং খেয়াল করো, এটা হলো সে কম দামে বেশি কিনবে, বেশি দামে কম কিনবে। কারণ ওই যে আমরা মানে ওয়ান কমোডিটি মডেলে আমরা দেখলাম মার্জিনাল ইউটিলিটি এক্স অফ এক্স ইকুয়াল টু প্রাইস অফ এক্স। তার মানে প্রাইস অফ এক্স যখন কমে যাবে তার মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বেড়ে যাবে, বেশি কিনে দুইটাকে সমতায় আনবে। তার মানে আমরা বলছি ডিমান্ডকে এইভাবে আমরা বলতে পারি যে ডিজায়ার অফ এ কনজিউমার টু ওন এ গুড অর সার্ভিস and his ability to purchase that good or service at a certain price, দেখো, over some given period of time। তার মানে ওই তিনটে জিনিস লাগবেই। ওয়ান থাকতে হবে, ডিজায়ার টু গেট থাকতে হবে, অ্যাবিলিটি টু পে থাকতে হবে, উইলিংনেস টু। অনেক ধনী লোক আছে, সে বা যা কিনতে পারে কিনে না। আমাদের দেশে অনেক লোকই এরকম আছে, তার সামর্থ্য অনুযায়ী সে বিহেভ করে না বা কেনাকাটা করে না, সেটাকে আমরা কৃপণ বলি। তার মানে তার কিন্তু ডিমান্ড না, তার হয়তো ওয়ান, কেউ ফিরিয়ে দিলে সে আবার ইউজ করে। ডিমান্ডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, প্রাইস ডিমান্ড, ইনকাম ডিমান্ড অ্যান্ড ক্রস ডিমান্ড। এটা ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন ডিমান্ড অ্যান্ড প্রাইস, প্রাইস ডিমান্ড, ডিমান্ড অ্যান্ড ইনকাম, ইনকাম ডিমান্ড। ডিমান্ড of a goods not related to its own price but the price of interrelated goods, সেটাকে আমরা বলি। আচ্ছা, গুডস এর যে ইন্টার রিলেশন, এটা কি কি হইতে পারে কেউ বলতে পারো? প্রধানত দুই প্রকার। কি কি? একটা হলো সাবস্টিটিউট, তাহলে আর একটা কি হবে? একটা গুডস যদি সাবস্টিটিউট গুডস হয়, রিলেশন। আরেকটা কি? কমপ্লিমেন্ট। তাহলে আমরা একই অভাব যখন দুই মিটাইতে জিনিস লাগে, ওই জিনিস দুইটা হলো পরস্পরের কমপ্লিমেন্ট। আর একই অভাব যখন ভিন্ন ভিন্ন দ্রব্য দ্বারা আমরা আলাদা আলাদা মিটাইতে পারি, সেইটাকে আমরা বলি সাবস্টিটিউট গুডস। এখন আসো একটু আমরা দেখি প্রাইস ডিমান্ড কাকে বলে। এইখানে আমরা বলছি এটা হলো রিলেশনশিপ অফ ডিমান্ড উইথ প্রাইস। মানে একটা নির্দিষ্ট দাম ভেরি করলে, নির্দিষ্ট দাম না, দামটা ভেরি করবে, নির্দিষ্ট থাকবে কি? কনজিউমার্স ইনকাম, হিজ টেস্ট অ্যান্ড প্রাইস অফ ইন্টার রিলেটেড গুড। এগুলো আনচেঞ্জ থাকলে, তিনটা জিনিস আনচেঞ্জ থাকতে হবে। ইনকাম ফিক্সড, টেস্ট ইজ ফিক্সড, প্রাইসেস অফ ইন্টার রিলেটেড গুড রিমেন আনচেঞ্জ। এই অবস্থায় দামের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের যে রিলেশন, সেটাকে আমরা বলি প্রাইস ডিমান্ড। এখানে প্রাইসটা একমাত্র ভেরিয়েবল, অন্য জিনিসগুলো হইল ফিক্সড। ঠিক আছে, এই জিনিসটা প্রাইস ডিমান্ড তাহলে আমরা পাইলাম। এখন বলো তো ঐকিক নিয়মে, আমরা ঐকিক নিয়ম জানি কিনা? প্রাইস ডিমান্ড পাইলাম, তাহলে ইনকাম ডিমান্ডটা কি হবে? কি স্লাইড কি ওপেন করতে হবে না এমনি একটু পারবা? খালি গেস করো। প্রাইস ডিমান্ড বুঝলাম কি? প্রাইস ডিমান্ড এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটিস ডিমান্ডেড। তাহলে এটা পাইলাম প্রাইস ডিমান্ড। ইনকাম ডিমান্ডটা কি তাহলে? প্রাইস ডিমান্ডের তিনটা জিনিস ফিক্স। সরি, তিনটা জিনিস ফিক্স। একটা হলো কনজিউমার ইনকাম, হিজ টেস্ট অ্যান্ড প্রাইস অফ ইন্টাররিলেটেড গুডস। এখন একটু বলো ইনকাম ডিমান্ডে তাহলে কি হবে? কেউ কি হাত তুলবা নাকি হাত তুলতে কষ্ট হয়? কেউ কি মুখ খুলবা নাকি মুখ তুলতে কষ্ট হয়? আমি এই স্লাইডটা নিয়ে আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? ভাবো এবং বলো।
36টা মেধাবী মুখ এখানে আছে, একজনও কথা বলতে পারবা না। আমরা যেটুকু যুক্তিবিদ্যা জানি বা ঐকিক নিয়ম যেটাকে বলি আমরা জানি, সেটা হলো তাহলে প্রাইস ডিমান্ড যদি প্রাইসের সাথে রিলেশন হয়, ইনকাম ডিমান্ড কিসের সাথে রিলেশন হবে? ইনকামের সাথে। এটা বলতে এতক্ষণ লাগে, বাবা রে বাবা, ভাত খাওয়াই দিতে হবে, তারপর কাটাও আবার। এখন কি বাবা মার হাতে খাও কেউ? থাকতে পারে অনেকেই, অসুবিধা নেই। তাহলে ইনকাম ডিমান্ড আমরা বলছি ভেরিয়াস লেভেল অফ ইনকাম। এখানে তাহলে ফিক্সড কি? প্রাইস। ফিক্সড কি? প্রাইস অফ ইন্টাররিলেটেড গুড। আর একটা ফিক্সড কি? টেস্ট অ্যান্ড প্রিফারেন্স। তার মানে হলো ইনকামের সাথে রিলেশনশিপ। এখন দেখো, অনেকের ইনকাম বাড়লে, ওই যে আমরা বলছিলাম ইনফিরিয়ার গুডস, ইনকাম বাড়লে ওইটা আমরা ভোগ করি না। আমরা বলছি না, তা তোমার টেস্ট ঠিক থাকতে হবে। তো টেস্ট ফিক্স, প্রাইস অফ ইন্টাররিলেটেড গুডস আর ফিক্সড, আর প্রাইস অফ দ্যাট কমোডিটি ইজ ফিক্সড। তাহলে এখানে অনলি ওয়ান ভেরিয়েবল ইজ ইনকাম। তাহলে আমরা ইনকামের সাথে আমরা কোয়ান্টিটি ডিমান্ডের যে রিলেশন, সেটা যেখান থেকে পাই, দ্যাট ইজ কল ইনকাম ডিমান্ড। এখানে তিনটে জিনিস ফিক্সড। প্রাইস ডিমান্ডের বেলায় ফিক্সড হলো কি? ইনকাম, টেস্ট অ্যান্ড প্রিফারেন্স, অ্যান্ড প্রাইস অফ ইন্টার রিলেটেড গুডস। এইখানে ইনকাম সাবস্টিটিউট হয়েছে কার দ্বারা? প্রাইস দ্বারা। এখানে কি কি ফিক্স? প্রাইস অফ দ্যাট গুড, ইন্টাররিলেটেড গুডস অ্যান্ড টেস্ট। তাহলে আমরা বলছি রিলেশনশিপ বিটুইন ইনকাম অ্যান্ড কোয়ান্টিটি ইজ ডিমান্ডেড, যার মাধ্যমে আমরা দেখি সেটা হলো ইনকাম ডিমান্ড। ক্রস ডিমান্ড, এইটা দেখো, এইটা ওই দ্রব্যের দাম কমা বাড়ার উপর নির্ভর করে না। কিসে নির্ভর করে? রিলেটেড গুডস, আইদার সাবস্টিটিউট অর কমপ্লিমেন্ট। যদি আমরা চা এবং কফিকে সাবস্টিটিউট ধরি, এখানে চায়ের দাম কমে গেলে কি হবে? কফির দাম কিন্তু ঠিক আছে। এই স্যার স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ, কি ভাবে সারেরই নেট প্রবলেম, আমাদের তো আরো নেট প্রবলেম ভাই। এই আমার এখন হোস্ট বানায় রাখছে কি লেগে, কি কারণে? ক্লাসটাকে আমি তোমাদের ক্লাস কন্টিনিউ নিব করার জন্য ভাইয়া, ক্লাসটা কন্টিনিউ করার জন্য আপনাকেও পছন্দ করছে সবাই, যারা যারা হচ্ছে কি ক্লাসের মধ্যে প্রশ্ন করে বেশি, এফএফ করে বেশি, সব ডিরে এখন কানে ধরে মিটিং দেওয়ানো দরকার। ভাই স্যার আসছে।
আনমিউট করতেছি, ভিডিও অডিও দুইটাই, চিন্তা করো না তোমরা। আমরা আবার শুরু করি। তাহলে এরপরে আমরা দেখতে চাই হোয়াট ইজ ডিমান্ড ফাংশন। ঠিক আছে, ডিমান্ড ফাংশনটা কি? আমরা এখানে ধরো কি কি ফ্যাক্টরের উপর ডিমান্ডটা ডিপেন্ড করে সেটা আমরা দেখতে চাই। স্যার ক্রস ডিমান্ডটা মানে বুঝিনি। বোঝো নাই? এইটা হলো মানে ওই যে কথা আছে না, একটা খায় দায় জব্বার মোটা হয় চান মেয়া। চিনির কোনো দোষ নাই, চিনির দাম ফিক্স আছে, চিনির দাম ফিক্স আছে। কিন্তু তাহলে ফিক্স থাকলে তো চাহিদা ওই রকম বাড়ার কথা না, কিন্তু চিনির চাহিদা বাড়তেছে। ঘটনা ঘটছে কোথায় তাহলে বলতে পারো? ঘটনা ঘটছে গুড়ের দাম বেড়ে গেছে, তো গুড়ের বিকল্প হিসেবে মানুষ চিনি ইউজ করা শুরু করছে। কিংবা গুড়ের দাম কমে গেলে চিনির চাহিদা কমে গেল, হলো এইটা হলো সাবস্টিটিউট গুডসের বেলায়। ক্রস ডিমান্ডের বেলায় হলো কাগজের দাম ফিক্স আছে, কলমের দাম কমে গেল, কলমের দাম কমে গেলে কলমের চাহিদা বাড়লো। এই কলম দিয়ে তুমি কি শোপিস মানুষে দেখাবা? তুমি কলম দিয়ে কাগজে লিখবে, তখন কি হবে? কলমের চাহিদা বাড়ার সাথে সাথে কাগজের চাহিদাও বেড়ে যায়। কাগজের দাম কিন্তু ফিক্স আছে। তার মানে বলছি কোন জিনিসের দাম যখন তার দাম পরিবর্তন না হওয়ার পরেও তার চাহিদায় পরিবর্তন আসে, এই জিনিসটা কিন্তু ওই যে জিনিসটার চাহিদায় পরিবর্তন আসে ওই জিনিসের দামের কোনো দোষ নাই, দাম ফিক্স। বাট রিলেটেড গুডসের দাম ওঠানামা করার ফলে তার চাহিদায় পরিবর্তন, সেটাকে আমরা বলছি ক্রস ডিমান্ড। জি স্যার। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি না বুঝো আবার আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করো, আর যদি পারো একটু মানে আছেই তো স্মার্টফোন। ডিমান্ড ফাংশন এখানে আমরা বলছি মানে ডিমান্ড কি কি বিষয়ের উপরে বা ডিটারমিনেন্টস কি, এগুলা আমরা যখন দেখি ডিমান্ড, আমরা তো ওই যে অ্যালজেব্রায় দেখছি ফাংশন কি জিনিস, একদিকে ডিপেন্ডেন্ট আর একদিকে আমরা ভেরিয়েবল গুলা কি কি ভেরিয়েবলের উপর এই ফাংশনটা ডিপেন্ড করে আমরা দেখাইতে পারি অনেক সময়। এখানে আমরা বলছি কোয়ান্টিটি অফ এক্স, মানে এক্স দ্রব্য আমরা কি পরিমাণ ক্রয় করব, ইট ডিপেন্ডস কিসের উপর? ইট ইজ দ্য ফাংশন অফ প্রাইস অফ এক্স, মানে ওই জিনিসের দাম। কোয়ান্টিটি অফ এক্স মানে এক্স দ্রব্যের চাহিদা কি হবে তা নির্ভর করে এক্স দ্রব্যের দাম, তার ইনকাম, টেস্ট অফ দ্য কনজিউমার, আর ওয়াই দ্রব্য ওই যে কমপ্লিমেন্ট অফ সার্ভিস। এইখানে আরেকটা বিষয় আছে, তোমরা যেহেতু সরল সোজা, আমরা আরো কিছু বিষয়ের কথা এখানে বলতে পারতাম। যেমন এখানে আরেকটা ফ্যাক্টর আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে না? ডিমান্ড যদি অ্যাডভার্টাইজের উপর দ্বারা ডিমান্ড ইনফ্লুয়েন্স না হইতো তাহলে এত হাজার হাজার কোটি দিয়া মানুষ এই অ্যাডভার্টাইজমেন্টটা করতো না। তাহলে অ্যাডভার্টাইজমেন্টও একটা ফ্যাক্টর। এবং বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা বাচ্চা এবং মেয়েরা বেশি ইনফ্লুয়েন্স হয়। যাই হোক, তাহলে আমরা বলছি এখানে সরল হিসাব দেখাই দিলাম। ডিমান্ডের ডিটারমিনেন্ট কি? ধরো এক্স দ্রব্যের ডিমান্ডের ডিটারমিনেন্ট কি কি? এক্স দ্রব্যের দাম, কনজিউমারের ইনকাম, কনজিউমারের টেস্ট, ওয়াই দ্রব্যের দাম। সরল। আমরা আর ওই যে অ্যাডভার্টাইজমেন্টের কথা বললাম না, সিজনের কথা বললাম না, কোন সিজন বললাম না, বয়সের কথা বললাম না। যাই হোক, আমরা সরল হিসাবে বলে দিলাম এই জিনিসটা। দেন ডিমান্ড শিডিউল, আমরা বলছি দামের সাথে ডিমান্ডের একটা সম্পর্ক আছে। এইটা যখন টেবুলার ফর্মে আমরা প্রকাশ করি সেটাকে বলি আমরা ডিমান্ড শিডিউল। একটা জিনিসের ভিন্ন ভিন্ন দামে যে পরিমাণ দ্রব্য একজন ক্রেতা কিনে সেটাকে আমরা বলি ডিমান্ড শিডিউল, টেবুলার ফর্মে যখন প্রকাশ করি। যেমন দেখো, এই যে দুইটা কলাম, প্রাইস, কোয়ান্টিটি ডিমান্ডেড। 6টা হইল, খেয়াল করো, 6টা হইল 1 কেজি, 5-এর বেলায় দেখলাম আমরা 2 কেজি, 4-এর বেলায় 3 কেজি, 3 টাকা যখন হয় 4 কেজি, 2 টাকা হলে 5 কেজি। তার মানে দাম যত কমে আমার কেনার পরিমাণ তত বাড়ে। আচ্ছা বাবা, এইটাকে যদি আমি বলি
there is a two-way movement. এইটা যেমন বলছি দাম বাড়লে ডিমান্ড বাড়ে, উল্টাটা বলতে পারি না আমরা? সরি, দাম কমলে ডিমান্ড বাড়ে, স্যার উল্টাটা বলতে পারি না? দাম বাড়লে ডিমান্ড কমে। কমে, যেমন 2 টাকায় 5, 3 টাকায় 4। তার মানে এই টেবিলটা টু ওয়ে মুভমেন্ট সম্পন্ন। নিচের দিকে দেখলে আমরা দেখবো দাম বাড়ছে, দাম কমছে, চাহিদা বাড়তেছে। উপরের দিকে দেখলে যদি মুভমেন্টটা উপরের দিকে হয় আমরা বলবো দাম বাড়ছে, চাহিদা কমছে। আর এই টেবিলটাকেই যখন আমরা গ্রাফিক্যালি প্রকাশ করব সেটাকে বলি আমরা ডিমান্ড কার্ভ। তাহলে একই জিনিস টেবুলার ফর্মে প্রকাশ করলে সেটাকে বলি আমরা ডিমান্ড শিডিউল, আর গ্রাফে প্রকাশ করলে সেটা আমরা বলি ডিমান্ড কার্ভ। তাহলে দেখো এটা ডান দিকে নিম্নগামী, দাম কমতেছে, চাহিদা বাড়তেছে। এখন কথা হলো এই যে আমরা প্রাইস এবং ডিমান্ডের যে সম্পর্কটা দেখলাম এটাকে ল আকারে আমরা একটু বলতে চাই। সেটা হলো ল বলতে গেলে একটা অ্যাজাম্পশনস লাগে। আমরা বলছি কনজিউমার ইজ রেশনাল, কনজিউমার গিভেন ইনকাম আছে স্পেন্ড করার জন্য, টেস্ট গিভেন, ওই যে রিলেটেড গুডসের প্রাইস ফিক্সড এবং সাপ্লাই অফ গুডস অর সার্ভিস ইজ কনস্ট্যান্ট। 5টা অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনসের উপর ভিত্তি করে আমরা এই লটা বলতে পারি কি, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। হলো এই লটাকে আমরা বলতে পারি তাইলে দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড। ইনভার্স না পজিটিভ, কে বলতে পারো? ইনভার্স। ইনভার্স। তার মানে এখন দেখো আর একটু কথা কমার পরে আমরা বলে দিছি ডিমান্ড ভেরিজ ইনভার্সলি উইথ প্রাইস, নট নেসেসারিলি প্রপোর্শনেটলি। যে হারে দাম কমে সেই হারেই যে চাহিদা বাড়ে এইটা কিন্তু আমরা বলি নাই। আমরা এইটা বের করতে গেলে আরেকটা জিনিস লাগবে কি, আর কি আবার ডিসকানেক্ট হয়ে গেল? এবারও আমাকে হোস্ট বানাই দিয়ে গেছে। এই, আচ্ছা আমার যেহেতু হোস্ট বানাই দিয়ে গেছে, ঠিক আছে আজকের মতো এখানেই শেষ। গুড বাই, ভাইয়া গুড নাইট। স্লাইড শেয়ার করেন। শেষ তো টাইম।